আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখী বেগম আনারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি মোহাম্মদ শামীম মিয়া, প্রভাষক গণিত, পাঁচরুখী বেগম আনারা ডিগ্রি কলেজ। তো আমি তোমাদের সামনে আবারও আমাদের দশম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে দশম অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে, নৈর্ভিত্তিক প্রশ্ন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো প্রথমেই আগে আগে এমসিকিউ কীভাবে অ্যান্সার করতে হয় আর কিভাবে এমসিকিউ অ্যান্সার করলে সহজ হয়, হ্যাঁ, এবং সহজে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা খুঁজে পেতে পারি, সে বিষয়ে প্রথম আলোচনা করে নেই। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে দশম অধ্যায়ের শর্টকাট টেকনিক দিয়ে, এবং শর্টকাট টেকনিকের জন্য আমি একটা প্রশ্ন উঠিয়ে রেখেছি। তো এর আগে চলো এমসিকিউ সহজে অ্যান্সার করার জন্য কিছু টেকনিক, যেমন ধরো 1 নম্বরে একটা কোশ্চেন আসছে, যার ক, খ, গ এবং ঘ এই 4টা অপশন তোমাদের দেয়া আছে। তো এখন এই 4টা থেকে তোমার একটা প্রশ্ন সঠিক উত্তর বাছাই করে নিতে হবে। তো এই সঠিক উত্তর বাছাই করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই 4টা অপশনের মধ্যে এমন একটা উত্তর আছে যেটা কি তুমি মোটামুটিভাবে প্রায় 98% তুমি শিওর যে এই অঙ্কটা মানে কি এই অ্যান্সার মানে এই অপশনটা উত্তর হবে না। আর তখন কি তুমি ওই অপশনটাকে আগে কি সিলেক্ট করে নিবে। আর যদি তা না করো, যদি তুমি 4টা থেকে চিন্তা করো যে 4টা থেকে কোনটা সঠিক উত্তর বাছাই করবা, তো বাছাই করে যে কোনো একটার মধ্যে যদি তুমি টিক দাও, তো ওই এটা সঠিক হওয়ার পার্সেন্টেজ হচ্ছে কত কত পার্সেন্ট? 25%। তুমি 4টার মধ্যে থেকে একটা সঠিক উত্তর বের করে নেয়ার এবং উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে কি 25%। আর যদি তুমি এই 4টা থেকে তুমি বাছাই করার জন্য যদি তুমি এমন একটা উত্তর অপশন খুঁজে পাও যে অপশনটা কি এই প্রশ্নের জন্য, 1 নম্বর প্রশ্নের জন্য কখনোই প্রযোজ্য নয়, তাহলে কি হয়? ধরো ঘ নাম্বার প্রশ্নটা অপশনটা একেবারেই উত্তর হওয়ার অনুপযুক্ত। তো আমরা যদি আগেই ঘ নাম্বারকে বাদ দিয়ে দেই, তাহলে কি বাকি 3টা নিয়ে যদি আমরা চিন্তা করি, এখন এই 3টার মধ্যে যদি আমরা 100% কমন করার চিন্তা করি এবং এর মধ্যে থেকে যদি আমি একটাকে টিক দেই, তাহলে উত্তর হওয়ার সম্ভাবনা, সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 33.33%। অর্থাৎ 4টা থেকে বাছাই করলে 25% হতো, এখন 3টা থেকে বাছাই করে নিয়েছি, সেই হিসাবে কি তো আমার সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কি ধীরে ধীরে বাড়তেছে। তো আমরা এই কাজগুলা কি খুব খেয়াল করে করব। এরপরে যদি তুমি আরেকটু সচেতন হও, আরেকটু তোমার কনফিডেন্স হয় যে না, এখানে গ নাম্বার যে আছে ওইটা মনে হয় উত্তর হবে না এবং না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাহলে তুমি যদি এখন গ বাদ দিয়ে বাকি 2টার মধ্যে চিন্তা করো, তোমার চিন্তা শক্তির পরিধিটা কমিয়ে নিয়ে আসো, তখন কি সঠিক হওয়ার পরিধি অনেক বেড়ে যাবে। অর্থাৎ এই 2টা থেকে একটা বাছাই করার ক্ষেত্রে সঠিক হওয়ার শতকরা পরিমাণ হচ্ছে 50%। তার মানে কি তুমি 4টা থেকে চিন্তা না করে যদি পর্যায়ক্রমে একটা একটা করে কমিয়ে নিয়ে আসতে পারো, তাহলে কি তুমি সঠিক উত্তর খুব সহজে বাছাই করে নিতে পারবে এবং সঠিক হওয়ার জন্য কি তোমার সম্ভাবনা এবং তোমার কনফিডেন্সও বেড়ে যাবে। তো যাই হোক, এই ছিল সঠিক উত্তর বাছাই করার একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কি আমরা বাছাই করে নিব। এর পরবর্তী যে প্রক্রিয়াটা হচ্ছে, ওই প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যখন নৈর্ভিত্তিক পরীক্ষা দেই, এমসিকিউ পরীক্ষাগুলো দেই সাধারণত ক্লাসে এবং বোর্ড পরীক্ষা যখন দিব, তো গণিতে এমসিকিউ আসে তোমার 25টা। তো এই 25টা এমসিকিউ থেকে তুমি সময় পাও মাত্র 25 মিনিট। আর এই 25টা এমসিকিউ 25 মিনিটে, বিশেষ করে অঙ্কের এমসিকিউগুলো 25টাই অঙ্ক থাকে। আর এই 25টা অঙ্ক তুমি যদি 25 মিনিটে সলভ করতে চাও, তাহলে কি তুমি গতানুগতিক যে মেহনত আছে বা পরিশ্রম আছে, গতানুগতিক যে সিস্টেম আছে, ওই সিস্টেমে তুমি মেহনত করে কি ফুল অ্যান্সার করতে পারবে না। তুমি দেখা গেছে যে বড় জোর 6 থেকে 7টা বা 8টা অঙ্ক কমপ্লিট করার পরে, এমসিকিউ কমপ্লিট করার পরে বাকি কি 17 থেকে 18টা এমসিকিউ কি তোমার দ্রুত অথবা অথবা না বুঝেই অ্যান্সার করতে হবে। তাহলে তুমি কি করবে? তাহলে কি
এমন এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম তোমার খুঁজে বের করতে হবে যাতে ওই সিস্টেমের মাধ্যমে কি খুব সহজে তুমি কি প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর বের করে ফেলতে পারো। আর যদি তুমি ওই কাজটা করতে পারো তাহলে কি তোমার জন্য কি খুব সহজ হয়ে যাবে, নৈর্বৃত্তিকে অতীব সহজে কি ফুল অ্যান্সার করতে পারবে। আর তুমি যখন এরকম ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এইভাবে এইভাবে মেহনত করে যাবে, তখন কি তুমি ভার্সিটি পরীক্ষাগুলো দেওয়ার সময় তোমার কি আরো সহজ হয়ে যাবে। আর তুমি যখন ভার্সিটিতে অংশগ্রহণ করবে তখন কি তোমার জন্য আরো আরো সময় কমে যাবে। তখন তোমার 1 ঘন্টায় দিতে হবে 100 নৈর্বৃত্তিক। আর 100 নৈর্বৃত্তিক প্রশ্ন 1 ঘন্টায় অ্যান্সার করতে গেলে ওখানে ওখানে 25টার মতো অঙ্ক থাকে। তো প্রতিটা অঙ্কের জন্য তুমি পাও মাত্র 36 সেকেন্ড। তো 36 সেকেন্ডে তোমার একটা অঙ্ক করার জন্য ওইরকম প্রিপারেশন, ওইরকম শর্টকাট টেকনিক তোমার অবলম্বন করতে হবে। তো আজকে আমার এই পুরো ক্লাসটা ইনশাল্লাহ এই শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা এখন প্রথম শর্টকাট টেকনিকে চলে যাই। দেখো আমরা যেহেতু দশম অধ্যায় নিয়ে বিগত 2টা ক্লাস করেছি, তো আশা করি যে দশম অধ্যায় সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে। তো ওই ধারণার ভিত্তি থেকে দেখো এমন এমন অঙ্ক অনেক আছে দশম অধ্যায়ের মধ্যে। তো যদি এই রকম অঙ্ক থাকে, অঙ্কটা যদি তুমি সিকিউ এর জন্য আসে, তাহলে দেখো সিকিউ এর জন্য করতে গেলে অনেকটা বড়। আর এবং স্বাভাবিক চিন্তা ভাবনা করে সিকিউ এটা করতে পারবে না, এমসিকিউ তো পরের কথা। আর সাধারণত এরকম এটা বহু ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা আসছে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে কি আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো এই টেকনিকটা আমি তোমাদের বলে দিতেছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলবে। দেখো টেকনিকটা হচ্ছে, যদি এরকম ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার দুইটা উৎপাদক ইনটু হিসাবে থাকে, এবং শর্ত হচ্ছে যে উৎপাদকের প্রথমে কি x থাকতে হবে এবং পরে কোন একটা ধ্রুবক থাকতে হবে। সেই ধ্রুবককে আমরা আলফা এবং বিটা দ্বারা এখানে চিহ্নিত করেছি। তো প্রথমে x এবং পরে কি যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন, এরকম ধ্রুবক যদি থাকে, তাহলে কি করবে তুমি প্রথমে তোমার এই এই প্রকারের অঙ্ক করার জন্য রুটের ভিতরের যে রাশি, রুটের ভিতরের রাশি, ওই রুটের ভিতরের রাশিকে জ্যাড ধরবে এবং মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করবে। কত এখন যদি আমরা ধরি রুটের ভিতরে আছে কত, যে আলফা x মাইনাস আলফা রুট ওভার প্লাস x মাইনাস বিটা রুট ওভার, এই ছিল রুটের ভিতরের রাশি। এই রুটের ভিতরের রাশিকে কি আমরা যোগ হিসেবে পৃথকভাবে লিখছি। এটা এবং এটা এদের মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি এবং কি রুট ব্যবহার করছি। এবং এই পদ্ধতিতে যদি অঙ্কটা করে নাও, তাহলে তোমার জন্য অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তো দেখো প্রথম আমরা এটা সিকিউ এর জন্য তোমাকে দেখাবো, এরপরে কি এমসিকিউ এর জন্য শর্টকাট যাতে তোমার একেবারে 5 সেকেন্ডের মধ্যে করতে পারো ওইরকম মেথডও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তো দেখো এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভস করি, dz বাই dx করি, তাহলে কি দাঁড়ায় দেখো। আমরা আগেই অন্তরীকরণের মধ্যে পড়েছি নবম অধ্যায়ে, যে রুট এক্স কে করলে 1/2 রুট এক্স হয়, 1/2 রুট এক্স। তাহলে এক্স বলতে কত, এক্স মাইনাস আলফা। এক্স যেহেতু এক্স না, এতটুকু করে আবার যদি করি, এক্স এ করলে 1 হয়, আলফা এ করলে 0 হয়, তার মানে 1। এখানে 1 না লিখলেও চলে। যোগ এটারে করলে 1/2 রুট ওভার এক্স মাইনাস বিটা হয়। এখন যদি আমরা এখানে লসাগু করে নিই, 2 রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তো এটা এই পাশে, এটা ওই পাশে, যদি আমরা এইভাবে লিখি, রুট ওভার এক্স মাইনাস বিটা প্লাস রুট ওভার এক্স মাইনাস আলফা। এই হলো আমাদের ডেরিভেটিভসের ফল। তো দেখো এখান থেকে আমরা যদি কি করি, এই 2টাকে নিয়ে আসি, এখানে 2 dz নিয়ে আসলাম। তো আরেকটু শর্ট করে নিই আমরা, এরপরে নিয়ে আসছি। দেখো dz বাই dx, এখানে আমরা একে z ধরেছিলাম। তো দেখো উপরে এই রাশিটা সম্পূর্ণ z হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি করব, এটাকে z লিখব, আর এখানে 2 রুট ওভার এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা লিখলাম। তো দেখো এখন আমরা এই z কে যদি ওই পাশে নিয়ে আসি, dx কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়, dz ইনটু dz সমান dx বাই রুট ওভার এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তো দেখো dx বাই এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, dx বাই এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা রুট ওভার। তো এই এতটুকুর সাথে এতটুকু কি মিলে গিয়েছে। তো
তো এখন এতটুকের মান এটাকে আমরা এখানে বসাইতে পারি, সহজভাবে হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি অঙ্কটাকে? ইন্টিগ্রেশন অফ, তো এতটুকের মান কত? টু, সরি এখানে যে জেড ছিল, জেডটাকে কি অবশ্যই আমরা এখানে নিয়ে আসবো, 2dz বাই জেড। বাস, তাহলে 2 কে যদি আমরা আগে নিয়ে আসি dz বাই জেড, তো আমরা আগেই গত ক্লাসে এবং এর আগের ক্লাসে, দুই ক্লাসে আমরা দেখেছিলাম 1/x কে করলে ln x হয়। তো 1/z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ln z। বাস, তাহলে আমাদের z এর মান ছিল এটা। তাহলে এখানে কি, যে ln root over x minus alpha plus root over x minus beta। দেখো কত সহজে আমাদের কি ইন্টিগ্রেশন হয়ে গেল। আর যদি তুমি এই মেথড ছাড়া এটাকে করতে চাও তাহলে অনেক লম্বা হিসাব করতে হবে। তো ওই লম্বা হিসাব থেকে কি আমরা বেঁচে গেলাম। তো আমরা এই এতক্ষণ দেখলাম কি সিকিউ। তো এখন দেখো, যদি আমরা এর এমসিকিউ করব, এখন আই মিন শর্টকাট টেকনিক এখন অবলম্বন করব। তো দেখো, যদি আমরা এর শর্টকাট টেকনিক অবলম্বন করি, তোমরা দ্রুত এর অঙ্কটা উঠিয়ে নাও। দেখো, যদি আমরা শর্টকাট টেকনিকটা অবলম্বন করি তাহলে কি হয়। আর আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে যখন ইন্টিগ্রেশন উঠে যাবে তুমি অবশ্যই সি ইউজ করবে, ঠিক আছে? তো দেখো, আমরা এখন যদি এই শর্টকাট টেকনিকটা ইউজ করি তাহলে কি লেখা যায়? এই জাতের থাকলে, এরকম থাকলে x মাইনাস আলফা x মাইনাস বিটা রুট ভগ্নাংশ আকারে থাকলে এবং উপরে রুট থাকলে সরাসরি উত্তরটা হচ্ছে 2 ln এদের যোগফল, 2 ln root over x minus alpha যোগ x minus beta। বাস, তাহলে কি আমাদের সহজ হয়ে গেল। আর সাথে কি সি ধ্রুব থাকবে, জেনে রাখবে। তো কি আমরা কি এরকম থাকলে এমন হবে, এতটুকু তো আমরা অতীব সহজেই করতে পারবো, ঠিক না? তো দেখো, আমি তোমাদের হোমওয়ার্কের জন্য একটা অঙ্ক দিচ্ছি এবং ওটা হোমওয়ার্ক করবে এবং এই মেথডে করে দেখবে যে এই মেথডটা ফলো করে কিনা। আমি অবশ্যই করে দেখেছি এবং বহু অঙ্কের মধ্যে ইহা অ্যাপ্লাই করে দেখেছি যে অবশ্যই মেথডটা মিলে। তো দেখো, তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিই, যেটা তুমি বাসায় এই অঙ্কটা করবে। তোমার এসডব্লিউ, ইন্টিগ্রেশন অফ dx বাই x minus 7 into x minus 9। তো এই অঙ্কটা আশা করি তোমরা কি অবশ্যই কমপ্লিট করবে। তো এবং কমপ্লিট করে কি আমাকে অবশ্যই কমেন্ট করে অথবা এসএমএস দিয়ে, হ্যাঁ, জানাবে। আমার ফেসবুকের সাথে যারা যারা অ্যাড আছো, ওরা আমাকে এরকম করতে পারো, যে লাইক কমেন্ট শেয়ার করে তথ্যগুলো জানাতে পারো। তো দেখো, তাহলে আমরা কি একটা শর্টকাট, 1 নাম্বার শর্টকাট শিখে ফেললাম যে এইরকম অঙ্ক থাকলে দ্রুত কি আমরা সহজে করতে পারবো। আর এটার উত্তর কি হবে আমি তোমাদেরকে বলে দেই, তুমি নিজে নিজে বাসায় করে নিবে। দেখো, আমরা এর আদলে যদি আমরা অঙ্কটা শর্টকাট নিয়মে করি তাহলে কি হয়? সূত্রে 2 লিখলাম লন রুট ওভার, সরি এখানে কিন্তু একটা রুট থাকবে, অবশ্যই রুটটা মানে কি ভুলবশত দেওয়া হয়নি, রুটটা দিয়ে নিবে। তো দেখো, ln x মাইনাস আলফা না x মাইনাস কত 7 আর প্লাস কত x মাইনাস 9 রুট ওভার। বাস, দ্যাট ইজ আমাদের অ্যান্সার, এই অ্যান্সার। এবং কি তাহলে কি এই মেথড দিয়ে আমরা অবশ্যই কি এমসিকিউ কমপ্লিট করতে পারবো। তো চলো আমরা এমসিকিউ এর জন্য আমরা পরবর্তী নিয়মে চলে যাই। হ্যাঁ, দেখো, আমাদের পরবর্তী নিয়মটা আরো কি মানে অনেক সহজ এবং খুব সহজ, আমরা কি পরবর্তী নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো, পরবর্তী নিয়মের আমরা গত ক্লাসে তোমাদেরকে এরকম করিয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx, এরকম পাওয়ার 4 থাকলে কি হয়। তো 4 থাকলে যা হবে, 8 থাকলে, 10 থাকলে, এরকম জোর পাওয়ার যত থাকবে তো তুমি কি করতে পারবে। তো আজকে আমরা কি বিজোড় পাওয়ার নিয়ে একটু আলোচনা করি, যে বিজোড় পাওয়ার থাকলে কি হয়। দেখো, যদি এরকম অঙ্ক থাকে যে তোমার ইন্টিগ্রেশন অফ sin 5x sin to the power 5x dx sin to the power 7x 7 x dx অথবা sin to the power 9
এক্স ডিএক্স। এমন যত অঙ্ক থাকে কি সাইনের উপরে পাওয়ার কি বেজর হতে হবে। তো নিয়মটা তুমি ভালোভাবে প্রশ্নটাকে খেয়াল করে নাও, তাহলে কি তোমার জন্য কি সহজ হয়ে যাবে। যদি এরকম ইন্টিগ্রেশন থাকে যে সাইন টু দি পাওয়ার 5x 7x 9x 11x, অর্থাৎ সাইনের উপরে পাওয়ার বিজোড় থাকে, তাহলে কি এখন যে মেথডটা অ্যাপ্লাই করা হবে এই মেথডটা অ্যাপ্লাই করলে কি তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। তুমি দেখেছো এখানে যখন cos 4x ছিল, গত ক্লাসে আমরা অঙ্কটা করেছিলাম, তো বিশাল বড় অঙ্ক হয়েছে। তো এখন যদি আমরা 9-এর করি তাহলে তো আরো বড় হবে, 5-এর করলে আরো বড় হবে। তো যাতে এত বিশাল অঙ্ক খুব সহজে নৈর্ব্যক্তিকের জন্য সহজে করতে পারি, তারই একটা মেথড বা শর্টকাট টেকনিক আমরা এখন দিতে চলেছি। তো দেখো sin 5x, ধরো আমরা এই অঙ্কটাই যদি থাকে তাহলে কি করব, সলিউশনে আসি। সলিউশন sin 5x dx, এইটা আমরা সলিউশন করব। তো আমাদের প্রশ্নের শর্তটা কি, যে sin x এর সমীকরণগুলো হতে হবে এবং পাওয়ারগুলা বেজোড় হতে হবে। তাহলে কি এই মেথড অ্যাপ্লাই করব। মেথডটা কি দেখো, যদি এইরকম থাকে, প্রথমে পাওয়ার ছাড়া, ভালোভাবে খেয়াল করো, প্রথমে পাওয়ার ছাড়া যে রাশি থাকবে ওই রাশিকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এক নাম্বার কাজ, প্রথমে পাওয়ার ছাড়া যে রাশি থাকবে শুধু ওই রাশিকে ইন্টিগ্রেশন করব। তো দেখো পাওয়ার ছাড়া রাশি আছে কত, sin x। তো sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় একটু বলো তো, তোমরা কমেন্টে খুব দ্রুত আমাকে জানাও। দেখো sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়। তো sin x কে ইন্টিগ্রেশন করলে কত, মাইনাস cos x লিখলাম। একটু ভালোভাবে খেয়াল করো, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, লিখলাম। এখন কি করব, আমার তো পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারও তো ব্যবহার করতে হবে, তাই না। তো এই পাওয়ার ব্যবহার করব কিভাবে একটু খেয়াল করো। পাওয়ার ব্যবহার করব পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে কি, একবার 1 দিব, প্রথম কি পাওয়ার আছে, পাওয়ার আছে কত, 1। এরপরে পাওয়ার 2 করে বাড়াবো, কত করে, 2 করে বাড়াবো। এখানে এখানে আছে 1, তো পরেরটা কত হইব, cos 3। এর পরেরটা কত হবে, cos 5। আমার কাঙ্ক্ষিত 5 পেয়ে ফেলেছি, 5x। এতটুকু তো বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি যে যদি এই রকম প্রশ্ন থাকে তাহলে প্রথমে কি পাওয়ার ছাড়া রাশিকে ইন্টিগ্রেশন করব। তো পাওয়ার ছাড়া রাশি হচ্ছে sin x, sin x কে ইন্টিগ্রেশন করলে cos x হয়। এরপরে কি পাওয়ার দিব, কিভাবে দিব, পাওয়ার 2 করে বাড়াবো, 2 করে বৃদ্ধি করব। তো দেখো প্রথমটার মধ্যে 1 আছে, এর পরেরটার মধ্যে কি 3, 2 বাড়াইছি, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5। আমাদের পাওয়ার ছিল 5, এসে পড়েছে 5। এই এখন কি মাঝখানে চিহ্ন দেওয়ার পালা। তো চিহ্ন কি, প্রথম যদি মাইনাস দিয়ে শুরু হয়, এরপরে প্লাস, এরপরে মাইনাস, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, অথবা একবার মাইনাস একবার প্লাস। তো দেখো একবার মাইনাস আছে এখানে, তাহলে একবার প্লাস ইউজ করলাম এখানে, আবার প্লাস আছে এখানে, তাহলে একবার মাইনাস ইউজ করলাম। তো মোটামুটি আমাদের কি পাওয়ার দেওয়া শেষ এবং মানে মান বসানো শেষ। তো কাজ কি, এখন সহগ দেয়া বাকি আছে। এর সাথে তো কিছু না কিছু সহগ হবে, ওই সহগগুলা দেয়া বাকি। এখন সহগ দিব কিভাবে, একটু ভালোভাবে খেয়াল করো। সহগ দেওয়ার ক্ষেত্রে খুব খেয়াল করবা, যে সহগ দেওয়ার ক্ষেত্রে পদ গুণ বা কয়টা আছে এখানে, এখানে কয়টা পদ আছে বলতো, 1 2 3। এখানে 3টা পদ আছে, ভালোভাবে খেয়াল করো। সহগ দেওয়ার ক্ষেত্রে পদ গুনবে, পদ থেকে 1 বিয়োগ করবে, করলে কত হয়, 2। পদ থেকে 1 বিয়োগ করলে 2 হয়। এখন এর পাওয়ার হবে, এর সহগ হবে কত, 2c0। যেহেতু আমরা 2 পেয়েছি এজন্য 2c0। এর সহগ হবে 2c1, এর সহগ হবে 2c2। আমাদের সহগ দেওয়া হয়ে গিয়েছে। তো দেখো আমরা সহগটা অ্যাপ্লাই করে নেই। তো আমি আরেকবার রিপিট করতেছি, এখানে যতটা পাওয়ার থাকবে, সরি যতটা পদ থাকবে তত থেকে 1 বিয়োগ করবে। তো এখানে 3টা পদ আছে, 1 বিয়োগ করলে 2 হয়। তো সি এর উপরে কি ওই পাওয়ারটাই হবে, প্রথমটার মধ্যে 0, এরপরে 1, এরপরে 2, যতক্ষণ না উপরের পাওয়ার আর নিচের পাওয়ার কি, মানে উপরের রাশি এবং নিচের রাশি এক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি পাওয়ার মানে কি পদ দিতেই থাকবে। তো দেখো আমরা এই 2c
এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে। তোমাদের আমরা বিন্যাস সমাবেশের মধ্যে শিখিয়েছিলাম। তারপরেও যদি না জানো, এখন আরেকবার বলতেছি, ক্যালকুলেটর হাতে নাও এবং অন করো। এরপর কি তুমি 2 লিখো, এরপর ভাগ অথবা গুণনের মধ্যে দেখো সি আছে, শিফট টিক দিয়ে সি, ওই ভাগ অথবা গুণ যার মধ্যে সি আছে, এনসিআর আছে, ওখানে ক্লিক করো এবং 0 লেখো। তাহলে দেখবা এর মান পেয়ে যাবে 1, এর মান পেয়ে যাবে 2, এর মান পেয়ে যাবে 1। তো যাক, তাহলে এদের সহগ আমরা দিয়ে দিই। এর সাথে 1 হবে, অর্থাৎ শুধু cos x। এর সাথে কি 2 হবে, 2 cos কিউব x। এর সাথে কি 1 হবে, তাহলে কত 5, সরি cos 5x। আমাদের সহগ দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস বাদ আছে, আমরা উপরে সহগ দিয়েছি, নিচে হর, অর্থাৎ নিচেও সহগ লাগবে। আর নিচের সহগটা একেবারেই সহজ। দেখো পাওয়ার যত তত কি নিচে বসিয়ে দিবে, শুধু পাওয়ার যা, এখানে পাওয়ার 1, এর নিচে 1, এখানে পাওয়ার 3, তো এর নিচে কি 3, এখানে পাওয়ার 5, এর নিচে 5। তো কি হয়ে গেছে এর শর্টকাট। একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিভাবে করলাম আমরা, একটু ভালোভাবে। আরেকবার তোমার জন্য রিপিট করতেছি, যে যদি এরকম সাইনের পাওয়ার বেজোড় থাকে এবং এরকম ইন্টিগ্রেশন থাকে, শুধু সাইন এক্স এরই সমীকরণ থাকে, তাহলে কি করব, প্রথমে পাওয়ার ছাড়া ইন্টিগ্রেশন করব। সাইন এক্স কে করলে কজ এক্স হয়। এরপরে পাওয়ার দিব কত, প্রথম 1 আছে, তারপরে কি 2 বাড়াবো 3, এরপর 2 বাড়াবো 5, এরপরে কি সহগ দিব, পদ যা তার চেয়ে 1 কম, পদ আছে 3টা, এর থেকে 1 কমাইলে কত 2 হয়। এই সমস্ত জায়গায় 2 দিব। আর নিচে কি 0, 1, 2 পর্যায় করে 0 থেকে শুরু করব এবং হিসাব করলে যা সহগ আসবে লিখবো, এবং পাওয়ার যা হর হবে তা, মানে তা দিয়ে ভাগ করতে হবে, পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। এখানে পাওয়ার 1 আছে ভাগ, 3 আছে ভাগ, 5 আছে ভাগ। তো কি আমাদের কি সহজ হয়ে গেল না? এই যে এর উত্তর খুব সহজেই বের করে ফেললাম। তো বাকি দুইটার উত্তর এবং এইরকম যত অঙ্ক আছে সবগুলোর অঙ্করই আশা করি যে তোমার 30 সেকেন্ডের বেশি লাগবে না। হ্যাঁ, তো ইনশাল্লাহ তুমি কি অবশ্যই এই অঙ্কটা করে নিবে, মানে বাকিগুলা করে আমাকে কি দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী নিয়মে চলে যাই। তো পরবর্তী নিয়মে যাওয়ার আগে একটা কথা বলতেছি, যে আমরা আমাদের চতুর্থ সেমিস্টারের সিলেবাসে আছে তোমার এই দশম অধ্যায় 4 পরিচ্ছেদ, ওয়ানের এ বি সি ডি। তো আমরা এই 4টা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে কোনো ফিক্সড ইন্টিগ্রাল ছিল না। আর পরবর্তীতে যে নিয়মটা আমরা আলোচনা করব ওখানে কি ফিক্সড ইন্টিগ্রাল। তো ফিক্সড ইন্টিগ্রাল কি এই সম্পর্কে তোমাদের সাথে দুটি কথা বলে নেই। ফিক্সড ইন্টিগ্রাল হলো যে ইন্টিগ্রালের সীমা দেওয়া থাকে, সীমা ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা। এই ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা, ধরো এর মধ্যে 0 আছে, এখানে π/2 আছে, এরকম কিছু থাকতে পারে, মানে যে কোনো সীমা থাকতে পারে। তো সীমা দেওয়া থাকলে কি করবে এই সম্পর্কে কি আমরা পরবর্তী রুলসে চলে যাব। দেখো, যদি পরবর্তী রুলস হচ্ছে, ধরো এরকমই যে সাইন এক্স এর এরকম রইলো, কিন্তু কি এর মাঝে কি সীমা আছে, পাওয়ার গুলা বেজোর এবং সীমা আছে। তো ধরো এখানে 0π/2 আছে, এখানেও 0π/2 আছে, 0π/2 আছে। এটা আমাদের রুলস 3। রুলস 1 এবং রুলস 2 কি অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং রুলস 3 তে প্রবেশ করছি। যদি সীমা থাকে তাহলে কিভাবে করবে, সীমা থাকলে কিভাবে করবে। তো দেখো, সীমা থাকলে আমি তোমাদের এর আগে যে মেথডটা শিখিয়েছি, সীমা ছাড়া আগে ওই প্রসেসে তোমাদের করে দেখাই, তারপর আমরা এর চেয়েও শর্টকাট, এর চেয়েও সংক্ষিপ্ত নিয়মে যাতে মাত্র 4-5 সেকেন্ডে করে ফেলতে পারি, ওরকম মেথডও তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো দেখো, চলো আমরা সামনে চলে যাই। তো জেনারেলি এটা আমরা করেছিলাম, তোমাদের কি মনে আছে? এই মাত্র করলাম কি, যে প্রথমে কি একে পাওয়ার ছাড়া ইন্টিগ্রেশন করতে হবে। sin x ইন্টিগ্রেশন করলে কি হয়, cos x মাইনাস cos x হয়। পরেরটা লিখবো প্লাস cos x, এখানে 1 আছে তাহলে এখানে 3 লিখবো, এখানে এরপরেটা মাইনাস কত cos x, এরপরেটা 5 লিখবো। তো আমাদের পাওয়ার দেওয়া শেষ, এখন সহগ দিব। সহগ কি, এখানে পদ আছে 3টা, তো সহগ হবে 2টা। এখানে সহগ হবে 2c 0, এবার 2 থাকবে, মানে পদ 3টা, এই জন্য 0 পাওয়ার হবে 2। তাহলে এখানে
সি নট মানে 2c0 এর মান 1, এখানে হচ্ছে 2c1 এর মান 2, 2c2 এর মান 1। বাস আমাদের সহগ দেওয়া শেষ, এবং শেষে কি আমরা এদের পাওয়ার দিয়ে ভাগ করবো। এটা 1, এখানে 3, এখানে কি 5। দ্যাট ইজ এর সীমা ছাড়া ইন্টিগ্রেশন করলাম। এখন তাহলে সীমার কাজ করব। দেখো কি সীমা দেওয়া আছে এখানে, আমাদের এখানে সীমা দেওয়া ছিল 0 to π/2। তো এখন এই সীমা আমরা এখানে বসাইবো। তো দেখো সীমা বসাইলে কিভাবে হয় একটু ভালোভাবে খেয়াল করো। সীমার নিয়মটা হচ্ছে এমন যে সর্বোচ্চ সীমাটা আগে বসাইবা, মাঝখানে মাইনাস দিয়া সর্বনিম্ন সীমাটা বসাইবা। তো সর্বোচ্চ সীমাটা যদি তুমি আগে বসাও তাহলে দেখো π/2 এই সমস্ত জায়গায় বসাও। তো দেখো cos π/2 cos 90, তোমরা 19 পড়েছো। cos 90 ডিগ্রির মান কত বলো তো? 0 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে, সরি 0 ডিগ্রি না, তো cos 90 এর মান হচ্ছে 0। তো তাহলে আমরা এই 90 যদি এখানে বসাই 0, এখানে বসাইলে 0, এখানে বসাইলেও 0, তার মানে সর্বোচ্চ পাওয়ারের জন্য আমাদের মান আসতেছে 0, মাঝখানে মাইনাস দিয়ে সর্বনিম্ন পাওয়ার বসাবো। তো এখানে 0, cos 0 এর মান কেউ বলতে পারো? খুব দ্রুত বলো। cos 0 এর মান হচ্ছে 1। তো আমরা এখন cos 0 এর মান বসাবো। তাহলে দেখো, তো cos 0 এর মান যদি আমরা এখানে বসাই 0 বসালে 1 হয়, লিখলাম 1। এখানে যদি 0 বসাই 1 হয় তাহলে 2/3 থাকে। হ্যাঁ, আবার এখানে যদি 0 বসাই 1/5 থাকে। এই হচ্ছে আমাদের কি মানে সীমা বের করা হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা কি এর লসাগু করে এর মানটা বের করে নিই। তো লসাগু করলাম, দেখো 3 এবং 5 লসাগু 15। হ্যাঁ, এর আগে কিন্তু মাইনাস ছিল, তো এখানে কিন্তু অবশ্যই মাইনাস হবে, মনে রাখবে। তো দেখো 15 একসাথে গুণ করলে -15, আর হচ্ছে 10 আর -3। তো এখন যদি আমরা একে হিসাব করি তাহলে 18 তে 10 লাগে 8/15 মাইনাস 8/15। তো -8/15 আমরা অলরেডি কি পাইছি, কিন্তু এর আগে কিন্তু একটা মাইনাস ছিল, আর এই মাইনাসে কি এখানে প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এই পুরো অঙ্কটার রেজাল্ট পাইলাম কি 8/5। তো এইভাবেও যদি আমরা অঙ্কটা করি তাহলেও কিন্তু আমাদের 1 মিনিটে হচ্ছে না। কিন্তু আমার পরীক্ষায় কি 1 মিনিট সময় পাবো, 1 মিনিটের বেশি কি এমসিকিউর জন্য পাবো না। তা যদি 1 মিনিটের বেশি সময় এমসিকিউর জন্য আমি না পাই তাহলে কিভাবে করব একটু ভালোভাবে খেয়াল করো। তো 1 মিনিটের বেশি না পাইলে আরেকটু শর্টকাট নিয়ম, আরেকটু সহজ নিয়ম আমাদের দেখতে হবে। তাহলে দেখো আরেকটু শর্টকাট এবং সহজ নিয়মটা কিভাবে ফলো করো। আমরা তো স্বাভাবিক নিয়ম অর্থাৎ এর আগের নিয়মে জানলাম এর উত্তর 8/5। তো দেখো এখন এটা হচ্ছে ডাবল শর্টকাট, মানে শর্টকাটের উপরেও শর্টকাট। দেখো আমরা এটাকে সরাসরি উত্তর দেখে 4-5 সেকেন্ডের মধ্যে কি বের করে ফেলতে পারবো। তো কিভাবে বের করব একটু দেখো। তো খেয়াল করো, যদি আমাদের রুলসটা কি আগে ওইটা খেয়াল করো। রুলসটা হচ্ছে সীমা 0 to π/2 হতে হবে, 1 নাম্বার রুলস। প্রশ্নের যে ক্যাটাগরি কিরকম থাকবে ভালোভাবে খেয়াল করো। সীমা 0 to π/2 অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হতে হবে। সমীকরণগুলা sin x এর হতে হবে, পাওয়ারগুলা বেজোড় হতে হবে। 3টা শর্ত যদি প্রশ্নে পূরণ করে, হ্যাঁ, তাহলে কি এই মেথড অ্যাপ্লাই করে সহজ হয়ে যাবে। সীমা 0 to 90 ডিগ্রি, সমীকরণটি sin x এর, পাওয়ারগুলা বেজোড় থাকলে তুমি এই মেথড অ্যাপ্লাই করলে সহজ হয়ে যাবে। দেখো মেথডটা কি, এর উত্তর দেখো কিভাবে সহজে বার করা যায়। এখানে পাওয়ার যা আছে নিচে তাই লিখবা, 5 উপরে লিখবা তার চেয়ে কম, 5 এর চেয়ে কমাইলে কত হয় 4। অর্থাৎ ভালোভাবে খেয়াল করো, পাওয়ার যা তা নিচে এবং উপরে তার চেয়ে 1 কম। এরপরে প্রত্যেকটা থেকে 2 করে কমাই দিবা 0 হওয়ার আগ পর্যন্ত। প্রত্যেকটা থেকে কি কত কমাইবা 2 করে কমাবে 0 হওয়ার আগ পর্যন্ত। তাহলে দেখো 4 এর থেকে 2 কমাও, 5 এর থেকেও কি 2 কমাও। হ্যাঁ, 4 এর থেকে যদি 2 কমাও তাহলে 2 হয় এখানে। এরপরে যদি 2 কমাইতে যাও 0 হয়ে যাবে, তাহলে আর কমানোর দরকার নাই। তাহলে এখন 5 এর থেকে 2 কমাইলে 3 হয়। হ্যাঁ, তাহলে 3
এই 3 থেকে আরো 2 কমাই দাও, 3 থেকে 2 কমাইলে কি 1 হয়। এরপরে যদি 2 কমাইতে যাও নেগেটিভ আসে, নেগেটিভও আসা যাবে না, জিরো আসা যাবে না। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে, বুঝছো নাকি? তাহলে দেখো এখন এতটুকু হিসাব করলে যদি আমরা এই 18/15 পাই, এই 8/15 পাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেছে। তাহলে দেখো হিসাব করি, এখানে 4 আর এখানে 2, 5 কত 3 আর এখানে কত 1, হিসাব করে দেখো 8/15, বাস আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মিলে গেল। তাহলে কি আশা করি এই নিয়মটাও কি তোমরা সহজেই বুঝতে পারছো, শর্টকাট নিয়ম, যে কি এই নিয়মটা ফলো করলে আমরা কি চাইলে 4-5 সেকেন্ডে করে ফেলতে পারবো। আমার তো এতগুলা করা লাগে না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বলছি। যদি আমি এইভাবে করতাম তাহলে তাহলে কিভাবে করতাম দেখো, যে এই 5 আছে, তাহলে উপরে উপরে লিখতাম 4, নিচে লিখতাম 5, এরপরে 2 কমাইলে 2, এরপরে 2 কমাইলে 3, এরপরে 2 কমাইলে 1, হিসাব করলে 8 বাই কত 15, বাস রেজাল্ট হয়ে গিয়েছে। এখন এখন আমি যদি এটা না করে যদি আমরা এই কাজটা করি, যে 5/9 আছে, ওটা কিভাবে করবে, সেম নিয়ম কি, উপরে এখানে পাওয়ার 9 আছে, নিচে 9, উপরে কত 8, 2 কমাও, 9 এর থেকে 2 কমলে প্রত্যেকটা 9 এর থেকে 2 কমলে 7, 7 এর থেকে 2 কমলে 5, 5 এর থেকে 2 কমলে 3, 3 এর থেকে 2 কমলে 1, বাস। আর এটার থেকে 2 কমলে 6, 6 এর থেকে 2 কমলে 4, 4 এর থেকে 2 কমলে 2, এরপরে 2 এর থেকে 2 কমাইলে কি 0 হয়ে যাবে, তো লিখতে পারবো না, বাস। এতটুকু তুমি ক্যালকুলেশন করলে রেজাল্ট হয়ে যাবে। আশা করি কি তুমি কি এটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলবে। লাগলো 20 সেকেন্ড লাগলো, তোমার বোর্ড ভার্সিটির জন্য তুমি 36 সেকেন্ড পাবে, আর বোর্ড পরীক্ষার জন্য তুমি 1 মিনিট পাবে। তো যাই হোক, আমরা কি 3 নাম্বার শর্টকাট নিয়মটাও কি অলরেডি শিখে ফেললাম। তো চলো এখন আমরা চতুর্থ শর্টকাট নিয়মের দিকে এগিয়ে যাই। তো এখন তো আমরা এরকম সাইন এক্স এর গ্রাফ দেখলাম, মানে অঙ্ক করলাম। যদি এখন সাইন এক্স এর সাথে অন্য কিছু আসে, কজ এক্স আসে, টেন এক্স আসে, তাহলে কি করব, সেটাও কি আরেকটু ব্যতিক্রম। তো চলো ওই রকম থাকলে কি করব, এরকম কিছু সমীকরণ আমরা লিখে নিই। আমরা এখন কি রোলস 4-এ চলে যাব, রোলস 4-এ এবং রোলস 4 4 নাম্বার টেকনিক। তো 4 নাম্বার টেকনিক মনে রাখার জন্য কিছু প্রশ্ন আমি উঠিয়ে দিতেছি। প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin 5x dx বাই নিচে sin 5x sin 5 tan to the 5x প্লাস cos to the power 5x, এই একটা প্রশ্ন। ধরো আরেকটা প্রশ্ন এমন থাকলো, কমা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন এরকম থাকলো, যদি তোমার 10 দিয়ে থাকে, ধরো এরকম আছে 10 আছে, অনেক বড় পাওয়ার, ধরো 100 পাওয়ার, এখানেও 10 100 পাওয়ার প্লাস cot 100 পাওয়ার, হ্যাঁ, x, তাহলে এই বিশাল অঙ্ক যদি আসে, করা সম্ভব? 10 to the power 100 করা সম্ভব নয়, কিন্তু আমরা এই যে মেথড অ্যাপ্লাই করব, ওই মেথড দিয়ে শর্টকাটে করা কি একেবারেই সম্ভব এবং একেবারেই সহজ। তাহলে দেখো আমরা করি। এখানে ধরো এখানে সীমা π/6, আর এখানে ধরো সীমা হচ্ছে π/3, এখানে ধরো সীমা তোমার π/3, সরি, হ্যাঁ এটাই হলো π/6 এবং π/3, এরকম যত থাকবে। তাহলে আগে প্রশ্নটা তোমরা খুব দ্রুত লেখো। প্রশ্নটা হচ্ছে যে এরকম থাকলে, অর্থাৎ sin x এবং sin x cos x, অর্থাৎ এরকম থাকলে sin x এর সাথে cos x, tan x এর সাথে cot x, sin x এর সাথে cos x, tan x এর সাথে cot x, sec x এর সাথে sin x, ঠিক আছে? যদি এই রকম থাকে, sin x এর সাথে cos x, sec x এর সাথে sin x, tan x এর সাথে cot x থাকে, তাহলে এখন যে নিয়ম অ্যাপ্লাই করব, এই নিয়মটা কি কার্যকর। এবং আরেকটা শর্ত ভালোভাবে খেয়াল করো, যে কি হতে হবে, sin x এবং cos x এর সমীকরণ হতে হবে, এবং পাওয়ার যাই থাকুক, জোর বেজোর যাই থাকুক, sin x এর সাথে
cos x, tan x এর সাথে cot x, sec x এর সাথে sin x এর সমীকরণ থাকলে এবং পাওয়ারগুলো যদি একই রকম থাকে এবং সীমার যোগফল, এই সীমা এবং এই সীমা দুই সীমার যোগফল যদি 90 ডিগ্রি হয়, যেমন π/3 আর π/6 যোগ করলে লসাগু করলে 6, তো এখানে 2π প্লাস π সব করলে 3π/6 সমান সমান π/2 মানে 90 ডিগ্রি। আমরা এমনিতেও জানি π/6 এর মান হচ্ছে 60 ডিগ্রি আর π/3 এর মান 60 ডিগ্রি আর π/6 এর মান হচ্ছে 30 ডিগ্রি। 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি আই মিন 90 ডিগ্রি। যদি দুই সীমার যোগফল 90 ডিগ্রি হয়, ভালোভাবে প্রশ্ন খেয়াল করো, দুই সীমার যোগফল 90 ডিগ্রি হতে হবে, সাইন এবং কস এক্স এর হতে হবে, পাওয়ারগুলো একরকম হতে হবে, তিনটা কোয়ালিটি, এর তিনটা গুণ থাকতে হবে। তিনটা কোয়ালিটি কি? এক নাম্বার কোয়ালিটি হচ্ছে সাইন এক্স এবং কস এক্স এর হতে হবে এবং পাওয়ারগুলো একই রকম থাকতে হবে। তিন নাম্বার নিয়ম হচ্ছে দুই সীমার যোগফল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমার যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখন যে মেথডটা বলবো এই মেথডটা একেবারেই সহজ। দেখো তাহলে এর উত্তর, এর অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সারটা হবে, অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন সীমা বাই 2। কি? সর্বোচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন সীমা বাই 2। সর্বোচ্চ সীমাকে সর্বনিম্ন সীমা দিয়ে ভাগ করলে যা মানে 2 দ্বারা ভাগ, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হবে রেজাল্ট। তার মানে কি এই 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 অঙ্কটার রেজাল্ট কত হবে? সর্বোচ্চ সীমা হচ্ছে π/3, সর্বনিম্ন হচ্ছে π/6। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত হয়? 2π মাইনাস π সমান সমান π/6। তো দেখো আমরা কি পেলাম? π/6। তার মানে এই অঙ্কটার রেজাল্ট হবে π/6। এরও যেহেতু একই সীমা, এরও রেজাল্ট কি? π/6। এখানে 100 আছে, যদি তোমার এখানে বিলিয়ন বিলিয়ন সংখ্যা থাকে কোনো সমস্যা নেই। আশা করি কি এই শর্টকাট নিয়মটা বুঝতে পেরেছো? তো এর প্রশ্ন প্রশ্ন রইল মেইন, যে এই প্রশ্নটা কোন ক্যাটাগরি, কোন কোয়ালিটি মেনটেন করে। আমরা কিন্তু অলরেডি 4টা নিয়ম শিখিয়ে ফেলেছি। হ্যাঁ, তো এই প্রশ্নটা কোন কোয়ালিটি মেনটেন করে ওটা খেয়াল করতে হবে। প্রশ্নটার কোয়ালিটি হবে এক নাম্বার যে কি সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমার যোগফল 90 ডিগ্রি হতে হবে। 2 নাম্বার হলো সাইন এক্স এবং কস এক্স এর সমীকরণ হতে হবে। 3 নাম্বার হলো এদের পাওয়ার একই রকম হতে হবে। সেটা জোর হোক বেজোর হোক সেটা আসে যায় না। তাহলে কি তার উত্তরটা হবে সর্বোচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন সীমা বাই 2। সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা কি এমসিকিউ এর শর্টকাট নিয়ম আরেকটি শিখে ফেললাম। তো এখন চলো আমরা শর্টকাট নিয়মের পঞ্চম নিয়মটা শিখতে যাব। তো দেখো শর্টকাট নিয়মের পঞ্চম নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। দেখো একেবারে সহজ সেটা 5। পঞ্চম নিয়মটা হচ্ছে এমন, ইন্টিগ্রেশন অফ dx root over x minus a b minus x এর উত্তর কত? তোমাদের অনেকের কাছে এটা প্রথম রুলসের সাথে মিলে এরকম মনে হচ্ছে, আসলেই না। একটু ভালোভাবে প্রশ্নের দিকে খেয়াল করে দেখো, এটা প্রথম রুলসের সাথে মিলে না। প্রথম রুলসে এখানে ছিল x, এখানে আলফা ঠিক আছে, একটু ঠিক আছে, কিন্তু এখানে কি x পরে আর x আগে এবং পরের কারণে অঙ্কের মধ্যে হাজারো প্রকার পরিবর্তন, ডিফারেন্স হতে পারে। তো দেখো এই রকম অঙ্ক থাকলে আমরা কিভাবে করব? এই রকম অঙ্ক থাকলে এর সরাসরি করার নিয়ম হলো 2 sin ইনভার্স, খেয়াল করো 2 sin ইনভার্স রুট ওভার প্রথম কত x মাইনাস a বাই b মাইনাস a, বাস এটাই রেজাল্ট। তাহলে কি এই মেথড ফলো করলে আমরা কি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবো। কত? 2 sin ইনভার্স x প্রথম উৎপাদক বাই ধ্রুবক দ্বয়ের পরিবর্তন, আর ধ্রুবকের ক্ষেত্রে দ্বিতীয় ধ্রুবক প্রথম উৎপাদকের ধ্রুবক শেষে, মাঝখানে হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা একটা এক্সাম্পল করলে কি খুব সহজ হয়ে যায়। যে এক্সাম্পলটা হচ্ছে যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x মাইনাস 5, হ্যাঁ, এবং 7 মাইনাস এক্স যদি থাকে, এর উত্তরটা কত হবে? দ্রুত যদি আমরা করি, সাইন ইনভার্স
প্রথম উৎপাদক কত x মাইনাস ফাইভ বাই রুট ওভার কত যে 7 মাইনাস ফাইভ। বাস্তব দিয়ে হিসাব করি 2 সাইন ইনভার্স x মাইনাস ফাইভ বাই এই আমাদের অঙ্ক কি খুব সহজে কি আমরা করে ফেললাম। তো ইনশাল্লাহ এতক্ষণ আমরা অনেক দশম অধ্যায়ের শর্টকাট নিয়ম সম্পর্কে শিখতে পারলাম, জানতে পারলাম। তো আশা করি যে কি এই নিয়মগুলা তোমাদের এমসিকিউর ক্ষেত্রে মানে অনেকটা উপকার দিবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।